জীবনের পাশাপাশি করোনা মহামারী ছোবল বসিয়েছে প্রান্তিক মেহনতি মানুষের জীবিকাতেও। কঠোর বিধিনিষেধের বেড়াজাল যাদের জীবনকে করেছে আরও দুর্বিষহ। দিশেহারা মানুষ কুল কিনারা খুঁজেই পাচ্ছে না। দর্শক, রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি, খানিক বাদে আমরা রিপোর্টটি দেখে নেব। চলে যাচ্ছি পরের খবরে। বাজারের থেকে দাম কম হওয়ার কারণে রংপুরের টিসিবির পয়েন্টগুলোতে উপচে পড়া ভিড়। তবে ডিলাররা 1075 থেকে 1100 টাকার বিভিন্ন প্যাকেজ চালু করার কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকে ঋণ করে কিনতে বাধ্য হচ্ছেন। তবে প্যাকেজ আকারে পণ্য বিক্রির নিয়ম নেই জানিয়ে যারা জড়িত এসব খাতে তাদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে টিসিবি। পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণ এবং নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। বিভিন্ন পয়েন্ট থেকে ক্রেতারা ভর্তুকি দামে কিনতে পারছেন মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল, চিনি ও পেঁয়াজ। নগরীর বিভিন্ন স্থানে টিসিবির নিত্যপণ্য কেনার জন্য মানুষ গাদাগাদি করে লাইনে দাঁড়াচ্ছেন। এতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। টিসিবি থেকে সাধারণত ভোক্তারা 55 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 100 টাকা দরে সর্বোচ্চ 5 লিটার সয়াবিন তেল, 55 টাকা কেজি দরে 2 থেকে 3 কেজি ছোলা, 55 টাকা দরে 4 কেজি পর্যন্ত চিনি কিনতে পারেন। তবে পণ্য বিক্রির ক্ষেত্রে ডিলাররা 1075 থেকে 1100 টাকায় প্যাকেজ চালু করায় অসুবিধায় নিম্ন আয়ের মানুষ। টিসিবির মাল নিতে আসছি, বাজেট নিয়ে আসছি 500-600 টাকা, তো এখানে এনারা প্যাকেজ দিচ্ছে 1100 টাকা। পেঁয়াজ 4 কেজি করে দেয়, তাহলে তেল দেয় না। আচ্ছা, 1100 টাকা প্যাকেজ। আমি তো রিক্সা চালে খাই, তা আমি কি করি খাবো? যেমন আমি 1100 টাকা নিতে পারছি না। তবে অভিযোগ অস্বীকার করে ডিলাররা বলছেন তারা পণ্য সমন্বয় করে বিক্রি করছেন। 5 কেজি বুট দিচ্ছি এবং 2 কেজি চিনি দিচ্ছি এবং 5 লিটার একটা তেল দিচ্ছি। এই মোট পণ্য এটা আপনার 6টা পণ্য মানে একসাথে দিচ্ছি আর কি। ডালটা আমাদের পরিমাণ কম, তারপরে আমরা 1 কেজি করে দেই, কাহো 2 কেজি পর্যন্ত এভাবে দিয়ে সরকার সমন্বয়ভাবে সব বিক্রি করতেছি। প্যাকেজ আকারে পণ্য বিক্রির নিয়ম নেই উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টিসিবি। নিম্নবিত্ত মানুষের জন্য টিসিবির এই আয়োজন। এখানে প্যাকেজ রমজান মাসে অবশ্যই এটা অফিসিয়ালি কঠোরভাবে নিষিদ্ধ, এবং কোনো ডিলার যদি প্যাকেজ আকারে পণ্য বিক্রি করে এবং এতে করে সাধারণ মানুষ যদি পণ্য ক্রয় অসুবিধার সম্মুখীন হয়, সেই ডিলারের বিরুদ্ধে দৃঢ়তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে ডিলারশিপ বাতিল এবং জামানত বাজেয়াপ্ত হতে পারে। রংপুর জেলার 40টি পয়েন্টে পণ্য বিক্রি করছে টিসিবি। চলবে 6 মে পর্যন্ত। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। করোনায় প্রান্তিক মানুষের জীবন এবং জীবিকা নিয়ে যে প্রতিবেদনটি রয়েছে সেটি আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই প্রতিবেদনটি এখন দেখে নিচ্ছি আমরা। শুধু খেজুরি খাচ্ছে, খেজুরি খেয়ে আবার শারীরিক দিকে সমস্যা। করোনায় মাদ্রাসার চাকরি হারিয়ে রাজধানীতে পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের মোহাম্মদ আবু সাইদ শরীফ। ছোটখাটো ব্যবসাও শুরু করেছিলেন, কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের কঠোর বিধিনিষেধ আরোপের পর আবারও কর্মহীন তিনি। আমার যাবারও জায়গা নেই, আমি বাড়িতেও যাইতে পারতেছি না আর্থিকতার সমস্যার কারণে। এইটাই লাস্টের সিদ্ধান্ত নিছি। আমি বলতে পারি মৃত্যু ছাড়া তা কিছু নেই। একদিকে করোনা, অন্যদিকে কঠোর বিধিনিষেধে একটি দিন টিকে থাকাই যাদের কাছে কঠিন চ্যালেঞ্জ, তাদেরই একজন রিকশা চালক রুবেল। কঠিন বাস্তবতা তার কাছ থেকে কেড়ে নিয়েছে সন্তানের মুখে হাসি ফোটানোর ক্ষমতাটুকুও। বাচ্চা কালকে বলছে, বাবা তুমি একটা ডিম চপ আইনো, আমি কিন্তু পারি না 10 টাকা একটা ডিম চপ কিনে দিতে। তো সেই দুঃখে আমি রাতে 11টার সময় গাড়ি বাই করছি ভাই। কেন আমি দেখাচ্ছি আমার পিঠের লোক, আমার পিঠ ঠিক আছে দেওয়ালবিতে, আমি কি করুম? রাষ্ট্র নিরাপত্তা না পারি, আমি রাতে 11টার সময় গাড়ি বাই করছি, এখন আমি রাস্তায়। মহামারীর কারণে এমনিতেই স্তব্ধ পুরো দেশ, তার উপর সরকার কঠোর বিধিনিষেধ জারি করায় জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন নিম্নবিত্তের মানুষেরা, যাদের জীবনের গল্পগুলো একই। সামনে ঈদ আছে, রোজা, কোলাহানের কাপড় চোপড়, ঘর ভাড়া, অনেক কষ্ট। এখন কি করবো, এখন পেটের ধান্দায় তো করা লাগে, বুঝলেন? না খাইয়া তো ঘরের মধ্যে বসে থাকলে কাজ হয়। মনের ভিতরে অনেক কষ্ট, ব্যবসা বাণিজ্য না, কষ্ট খাইতে পারি না। আমাদের গরিব মানুষ, দিন মজুরি করে দিনই খাই, দুদিন বসে থাকবো হে আর এটা আমাদের নাই। নিঃস্ব, একদম নিঃস্ব অবস্থা, আমাদের খুব কষ্ট অবস্থা। প্রথম দেখায় পরম সুখনিদ্রা মনে হতেই পারে, রাজধানীর পথে ঘাটে তো এমন দৃশ্য অস্বাভাবিক নয়, কিন্তু এই ঘুম হতাশা আর এক বুক কষ্টকে আড়াল করার। কষ্ট রে, এটা কি সুখীর হয়নি?
এনে খেপ না পায় আর চোখ জ্বলতেছে, পরে এনে ঘুমিয়ে গেছি। ফুটপাত ব্যবসায়ী আনিস জীবিকা না হারালেও কঠোর বিধিনিষেধে দোকান খুলতে না পারার হতাশা তার মনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। আগামী আরো এক সপ্তাহ বাড়াইছে, হয়তো আরো বাড়তে পারে, সরকার এটা ভালো জানে। তো কিন্তু এই শেষ আমার মনে হয় যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, এছাড়া আর বিকল্প কোনো কিছু দেখতেছি না আমরা। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে করোনায় নতুন করে দেশে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি মানুষ। করোনার সংক্রমণ শুরু হওয়ার 1 বছরে জীবনমান পুনরুদ্ধারের গতিও আশাব্যঞ্জক নয়। গবেষণা সংস্থা বিআইজিডি এবং পিপিআরসির করা সিরিজ গবেষণার 3য় ধাপে এমন পর্যবেক্ষণ পাওয়া গেছে। সকালে অনলাইনে এই গবেষণার তথ্যগুলো প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত 1 বছরে করোনার প্রভাব মোকাবেলায় শহরের শ্রমজীবীরা গ্রামের তুলনায় পিছিয়ে রয়েছে। মহামারীর প্রথম ধাক্কায় যারা চাকরি হারিয়েছেন তাদের 8% এখনও বেকার, আর যারা চাকরি পেয়েছেন তাদের 41% তুলনামূলক আগের পেশা ছেড়ে কম আয়ের কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন। আর শহরের অন্তত 2% মানুষ গত 1 মাসে অন্তত একদিন না খেয়েছিলেন বলেও জরিপে পাওয়া গেছে। নারী পুরুষের আয় এবং পেশা পুনরুদ্ধারের তথ্যও দেখা গেছে, পুরুষের তুলনায় নারীরা পুনরায় কাজে যোগ দিতে বাড়তি প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন। Puller drivers, security guards, maids, small medium business, transport worker, restaurant worker, private school teachers, fixed income persons. এরা মিলেই হচ্ছে এই নিউ পুয়ার। এক্সিস্টিং সোশ্যাল সেফটি নেট যা আছে সেগুলো চলমান রেখে আমাদেরকে অত্যন্ত জরুরি ভিত্তিতে স্পেসিফিক নিউ অ্যান্ড সিগনিফিকেন্ট প্রোগ্রামস, টোকেন প্রোগ্রাম নিলে হবে না, সিগনিফিকেন্ট প্রোগ্রাম দরকার, বিশেষ করে নগর দরিদ্র এবং নতুন দরিদ্র। করোনার দ্বিতীয় ধাক্কা, নিম্ন আয়ের মানুষের উপায় কি, এই বিষয় নিয়ে আলাপে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আলোচনায় পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। ডক্টর মনসুর, আপনাকে দেখতে পাচ্ছি বরাবর এবং স্বাগত। আপনি নিশ্চয়ই দেখছিলেন যে একটি গবেষণা সংস্থা তারা তথ্য প্রকাশ করেছে, গেল মহামারীর 1 বছরে 2.5 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। সেই সঙ্গে কঠোর বিধিনিষেধ আমরা দেখছি দফায় দফায় বেড়ে যাচ্ছে, রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে মানুষের, কিন্তু এদের পাশে সহায়তা নিয়ে কেউ দাঁড়াচ্ছে না। এর কারণ কি বলে মনে হচ্ছে এবং সরকারের এক্ষেত্রে কি ধরনের প্রকল্প নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, যতদিন করোনা দীর্ঘস্থায়ী থাকবে মানুষের ভোগান্তি কিন্তু বাড়তেই থাকবে। প্রথম ধাক্কাতে মানুষ অনেকেই মানুষের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এখন সাধারণ মানুষের সক্ষমতা কমে গেছে। তারাও যে 20,000 টাকা, 50,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে কিছু খাদ্য বিতরণ করবে, যেটা অনেকেই করেছে আমি জানি, কিন্তু সেটা এখন তারা করতে পারছে না, কারণ তারা নিজেরাও এখন 1 বছর 13 মাস 14 মাস হয়ে গেল, তারাও কিন্তু করোনার কারণে আর্থিকভাবে অনেক পর্যদস্ত অবস্থায় আছে। সেটা একটা দিক হচ্ছে ব্যক্তি খাতের দিক থেকে সহায়তা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সরকারি এখানে রোলটা, সরকার যেটা মানে যে ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম যেটা চালিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে যে যারা স্বাভাবিকভাবে চিরন্তন ভাবে দরিদ্র ছিল তাদের উদ্দেশ্যে। তারা কারা? বয়স্ক ব্যক্তিরা বয়স্ক ভাতা পাচ্ছেন, যারা বিধবা তারা বিধবা ভাতা পাচ্ছেন, যারা অন্তঃসত্ত্বা তারা তাদের ছেলে মেয়েদের ভাতা পাচ্ছেন, মানে নিউবর্ন চাইল্ডের জন্য নিওনেটাল পোস্টনেটাল ভাতা পাচ্ছেন। এগুলো হচ্ছে, এগুলো চলুক, এগুলো চলবে, কিন্তু যারা করোনার কারণে দরিদ্র হয়ে গেল তাদের জন্য কিন্তু খুব একটা কিছু করা হয়। গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 50 লক্ষ পরিবারকে 2400 টাকা করে 2500 টাকা করে মাত্র দেওয়ার কথা ছিল, সেটাও কিন্তু পুরোপুরি ভাবে কার্যকর করা হয়নি এবং সেখানে নানা অনিয়ম এবং দেখা গেল হয়তো প্রকৃত ব্যক্তিরা পেয়েছেন কতখানি সেটা নিয়েও কোনো তথ্য আমরা পরবর্তীতে এবারও 35 লাখ পরিবারকে বলা হচ্ছে দেওয়া হবে 2,500 টাকা করে। এখন ওই 35 লাখ যারা হয়তো পেয়েছে তাদেরকে আবার তারা আইডেন্টিফাই করছে সহজ করার জন্য। কিন্তু এই একটা করোনার বৈশিষ্ট্যটা কি, এখানকার দরিদ্ররা কিন্তু খুব ডাইনামিক, এটা স্ট্যাটিক দরিদ্র না, এটা কিন্তু আগে দরিদ্র ছিল না, এরা হঠাৎ করে দরিদ্র হয়েছে এবং একটা কাজ পেয়ে গেলে আবার যদি তারা পূর্বের চাকরিটা পেয়ে যায় বা একটা নতুন চাকরি পেয়ে যায়, তারা কিন্তু আর দরিদ্র থাকবে না, কিন্তু নতুন করে আবার দরিদ্র আসছে যারা চাকরিচ্যুত হয়ে যাচ্ছে। এবং এই যে ধাক্কাটা এখন এই যে আমাদের হোসেন জিল্লুর রহমান সাহেব যেটা বললেন, সেটা তো আগের তথ্যের উপর। এই এখনকার যে দ্বিতীয় ওয়েভের যে ধাক্কাটা, এইটার যে প্রভাবটা, সেটা কিন্তু আরো বড় আকারে ধারণ করবে। কাজে ওনাদের যে প্রতিবেদনটা, সেটা হচ্ছে প্রি সেকেন্ড ওয়েভ
আমাদের সিচুয়েশনটা, তাহলে চিন্তা করুন যে এই সেকেন্ড ওয়েভের ফলে আরো কতখানি খারাপ হতে যাচ্ছে আমাদের আর্থসামাজিক ব্যবস্থা। তো সেই ব্যাপারে সেই ধাক্কা সামাল দেওয়ার প্রস্তুতি কোথায় সরকারের? এই যে মানুষ আমরা নতুন করে এখন দরিদ্র পর্যন্ত হচ্ছে, প্রস্তুতি দেখছি না সেইভাবে। একমাত্র দেখলাম যে টিসিবির চাল আপনারা যেটা বললেন, হ্যাঁ সেটা ঠিকই আছে, ওপেন মার্কেট সেলস যেটাকে আমরা বলি সেটা সরকার করেছে এবং আগে করছে, সেটা চলতে থাকুক। এটা কিন্তু নতুন কোনো উদ্যোগ নয়, এটা পুরনো উদ্যোগ। এখন নতুন উদ্যোগটা কোথায়? নতুন উদ্যোগের জায়গাটাতে আমি সমস্যাটা দেখি। এখানে এক নম্বর যেটা হওয়া উচিত ছিল যে শুধুমাত্র টিসিবির থেকে চাল না, প্রত্যেকটা রিক্সাওয়ালা পরিবার, প্রত্যেকটা বস্তিবাসী ঢাকাতে যারা বিভিন্ন ভাবে আমরা যেটাকে বলি ইনফর্মাল সেক্টরে বিভিন্ন কাজে নিয়োজিত আছে, তারা তো এখন চাকরিচ্যুত, তারা 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 জীবিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদেরকে কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেকটা লকডাউনের জন্য লকডাউন পিরিয়ডের সমপরিমাণ খাদ্য, একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি ধরে নিই 4 জন বা 5 জনের, সেই পরিমাণ খাদ্য তাদেরকে প্যাকেট শুকনো খাবার হিসেবে দিয়ে দেওয়া উচিত ছিল সরকার। এটা তো প্রস্তুতি আগে থেকেই নেওয়া উচিত ছিল, কারণ যখন লকডাউন আসবে শুনছি, সেখানেও কিন্তু আমরা প্রথম লকডাউনের যে 7 দিন গেল তার আগে আরো 7 দিন আলোচনা হলো, এই 14 দিন কিন্তু আমরা এই জিনিসগুলো গুছিয়ে নিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা গরিব লোককে, শহরের, আমি কিন্তু বলছি শহর ফোকাস, কারণ গ্রামে কিন্তু ওইভাবে করোনা নাই এখনো, সেটা আমাদের একটা ভালো দিক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের 90% বা 62% করোনা হচ্ছে ঢাকাতে, আর বাকি 38% হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। তার মধ্যে চিটাগাং হচ্ছে একটা বড় অংশ, আরেকটা অংশ রংপুর, গত সপ্তাহে হিসাব বলছি আমি। তো ঢাকাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, চিটাগাংকে কন্ট্রোল করতে পারি, এবং রংপুর বা ময়মনসিংহ, আপনি যে পরিকল্পনার কথা বললেন সেটি তো খুব সহজেই সরকার নিতে পারতো, কিন্তু কেন নেওয়া হলো না বা কি কারণে হলো না বলে মনে হয়? সেটা তো সরকারই জবাব দিতে পারবে। আমি মনে করি যে সরকারের কাছে যথেষ্ট অর্থ আছে, সরকার চাইলে পরে সেটা করতে পারে। এটা এমন কোনো খরচের বিষয় না, হয়তো 1000 কোটি টাকা লাগবে এক একটা লকডাউনের জন্য, লাগুক। আমরা তো লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, 5 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে 1000 কোটি টাকা আমাদের কি এমন কি আসতে যাবে? সেই জন্য আমি বলবো সরকারকে উদ্দেশ্যে যে আপনারা, গেলবারের বাজেটে আমরা কিছু পাইনি, এবারের বাজেটে কি এরকম কল্যাণমুখী বাজেট আমরা পাবো বা প্রকল্পকে? আমরা তো বলছি সরকারকে যে কল্যাণমুখী বাজেট করার জন্য, আমরা বলছি যে স্বাস্থ্যমুখী বাজেট করুন এবং দরিদ্রদের দিকে তাকিয়ে, নতুন দরিদ্রদের দিকে, আমি সনাতনী দরিদ্রদের কথা বলছি না, বিধবা বা বয়স্কদের কথা বলছি না, আমি বলছি যারা চাকরিচ্যুত হয়ে হঠাৎ করে দরিদ্র হয়ে গেছেন তাদের দিকে তাকান। যেসব পরিবার বাবা মা হারিয়ে ফেলেছে সেই ছেলে মেয়েদের দিকে তাকান। বহু পরিবার আমি জানি, আমার নিজের আত্মীয়স্বজনের মধ্যেও জানি, আমরা দেখছি করোনার কারণে কিন্তু সরকারের রাজস্ব আদায়েও কিন্তু এক ধরনের বড় ঘাটতি তৈরি হয়েছে। ডক্টর মনসুর, তাহলে সরকার টাকা আসলে এই খাতে ব্যয় করার মতো সংস্থান কি রয়েছে সরকারের হাতে বা পাবে? দেখুন, এটা হচ্ছে আপৎকালীন সময়। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিসক্যাল ডেফিসিট হয়েছে 20% জিডিপি। আমরা কেন 5% থাকবো? আমরা কেন এটা 7, 8, 10% যেতে পারি না? আমরাও পারি। আমি বলবো যে আমাদেরকে একটু উজ্জীবিত হতে হবে, আমাদেরকে একটু হৃদয়বান হতে হবে, এবং সনাতনী নর্মাল সময়ে পোস্ট কোভিড সিচুয়েশনের বা প্রি কোভিড সিচুয়েশনের যে ফিসক্যাল ম্যানেজমেন্ট, সেটা এই কোভিড সিচুয়েশনের ফিসক্যাল ম্যানেজমেন্টের সাথে এক হতে পারে না। আমাদের এখন 5-5.5% জিডিপি আমাদের ঘাটতি থাকবে, এই বাজেট আমাদের এখন আর দরকার নেই। আমাদের অন্তত পক্ষে, আমি অর্থমন্ত্রী মহোদয়কে বলেছি আমাদের অর্থনীতিবিদদের সাথে আলোচনা সভায়, অন্তত পক্ষে 7 থেকে 8% বা আর একটু বেশি ডেফিসিটের ঘাটতি বাজেট করুন, কারণ আপনি কিন্তু রাজস্ব পাবেন না এবছর, রাজস্ব আদায় হবে না সেইভাবে। রাজস্বের ঘাটতিটাকে ধরেই নিতে হবে, প্লাস আপনাকে এই স্বাস্থ্য খাতে বিশেষ বিনিয়োগ করতেই হবে, এবং এই যেটা সামাজিক সুরক্ষা খাতে নতুনদেরকে আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা দিতে হবে। ডক্টর মনসুর, আশা করছি যে আপনাদের যে প্রস্তাবগুলো ছিল বা প্রস্তাবগুলো দিয়েছেন সেই প্রস্তাবগুলো অবশ্যই অর্থমন্ত্রী আমলে নিয়ে নতুন বাজেট প্রস্তাব করবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর মনসুর, টালিখাতায় সময় দেওয়ার জন্য এবং যুক্ত থাকার জন্য। মহামারীর 1 বছরে ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে 10,000-এর বেশি। এখন কোটিপতি ব্যাংক হিসাবধারী 93,000-এর বেশি। 2020 সালের ডিসেম্বর শেষে 1 কোটি 1 টাকা থেকে 50 কোটি বা তার বেশি টাকা আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে 10,051টি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে গত বছর শেষে মোট কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা 93,790টি। 2019 সালে কোটিপতি হিসাব ছিল 83,839টি। 2020 সালে কোটিপতি হিসাবধারীদের মোট আমানতের পরিমাণ 5,95,286 কোটি টাকা। 2019 সালে আমানতের পরিমাণ ছিল 5,26,997 কোটি টাকা। গত 12 বছরে দেশে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা
3 গুণেরও বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এমন তথ্যই পাওয়া গেছে। এতে সমাজে বৈষম্য বাড়ছে বলেও মনে করছেন অনেক অর্থনীতিবিদ। বিরতির পর আবারও ফিরছি টালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। ব্যাংক ও পুঁজিবাজারের পর এবার খুলল বিমা অফিস। আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বিমা কোম্পানির কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত বিমা কোম্পানির প্রধান কার্যালয় সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে। ইডরার নির্বাহী পরিচালক SM শাকিল আক্তার স্বাক্ষরিত নির্দেশনায় এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সীমিত পরিসরে বিমা কোম্পানির অফিস খুলে রাখার বিষয়ে গত 15 এপ্রিল BI এর চিঠির পাঠানোর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইডরা। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় প্রায় 51,000 কোটি টাকার ঘাটতি হয়েছে। এতে এক রকমের সংকটে পড়েছে NBR। প্রবৃদ্ধি 6%-এর বেশি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় সংকটে ফেলেছে NBR-কে। সঙ্গে যোগ হয়েছে করোনার কঠোর বিধিনিষেধ। এমন অবস্থান থেকে যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় তাহলে বাকি 3 মাসে রাজস্ব আদায় করতে হবে আরও 1,53,191 কোটি 63 লাখ টাকা। চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত 2,27,767 কোটি 36 লাখ টাকা রাজস্বের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 1,76,808 কোটি 37 লাখ টাকা। রাজধানীর বিভিন্ন বাজারে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। এ নিয়ে চলতি মাসে 2 দফায় ব্রয়লার মুরগি কেজি 20 টাকা কমে হয়েছে 140 টাকা। বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে দাম কমেছে প্রায় সব ধরনের সবজি, তবে আগের দামে বিক্রি হচ্ছে চাল। বিক্রেতারা জানিয়েছেন মাসের শুরুতে খুচরা বাজারে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম ছিল 160 টাকা। চলমান কঠোর বিধিনিষেধে হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে চাহিদা কমে যাওয়ার কারণে ব্রয়লার মুরগির দাম কমেছে। বাজার ঘুরে লক্ষ্য করা গেছে দাম কমেছে প্রায় সব রকমের সবজির। বিক্রেতারা বলছেন সবজি ভেদে দাম কমেছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। তবে বাজারে আগের দামে বিক্রি হচ্ছে চাল। আমদানি করা মিনিকেট পাইকারিতে বিক্রি হচ্ছে 54 থেকে 59 টাকা কেজি। এছাড়া দেশি মিনিকেট 61 থেকে 66 কেজি টাকা দরে পাওয়া যাচ্ছে পাইকারিতে। বিক্রেতারা জানিয়েছেন বাজারে নতুন চাল আসলে দাম কমে যাবে। মিনিকেট 65 টাকা চলতে আছে, পুরানটা নতুন চাল আসে না। নতুনটা আসলে অত 60-62 টাকা আসবে। রমজান পরে বর্তমানে বাজার একইভাবে আছে, কোনো কমেও না বাড়েও না। বেগুন ছিল 80 টাকা 100 টাকা, এখন আছে 60 টাকা 50 টাকা। শসা ছিল 100 টাকা, এখন আজ চলে আসছে 60 টাকা গেছে। লকডাউন তো অনেক সবজি কাঁচা বাজারে তো সবজি পচতেছে গলতেছে ফালাইতেছে। যে সময় বেচা কিনা হবে এই সময় আমাকে দোকান বন্ধ করে নেওয়ার লাগে। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।